আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, আজকে থাকছে লাইভ সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথম শিরোনামটি হলো, এবার দখলদার শক্তিকে বড় রকম ধাক্কা দিল ইয়েমেন এবং গাজার প্রতিরোধ বাহিনী। এবং ইয়েমেনের এক আঘাতেই নড়েচড়ে বসেছে নেতানিয়াহু এবং তার পেটোয়া বাহিনী। পেটোয়া বাহিনী বলবো নাকি জেনোসাইড বাহিনী বলবো? ২ নম্বর ব্রেকিং খবর, এবার পাকিস্তানকে ডুবিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদীর দেশ। কিভাবে? ৩ নম্বর ব্রেকিং খবর, এবার বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে চীনের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান জে-10C। কি ভাবছে ভারত? পাশাপাশি ২১তম ওআইসির বৈঠকে সৌদি আরবের বার্তায় মোটামুটি আতঙ্কে পড়ে গেছে দখলদার দেশটি। সৌদি আরব কি ইরানের সাথে নীরবে সখ্যতা করতে যাচ্ছে? এই প্রশ্নটা উঠে আসছে। দর্শক, যদি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন ক্লিয়ার সব ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, প্রথমে আসছি ওয়াইসির বৈঠকে। সৌদি আরবে ওয়াইসির বৈঠক চলছে। ২১তম এই অধিবেশনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল স্পষ্ট করে বার্তা দিয়েছেন, গাজাতে যা হচ্ছে এটি মানবাধিকার লঙ্ঘন, এটি গণহত্যা। তিনি বলছেন, জাতিসংঘের মতো একটি শক্তিশালী সংস্থা থাকতেও কি করে একটি দখলদার বাহিনী একটি নিরীহ জাতির উপর গণহত্যা চালাচ্ছে। তিনি বলছেন, খাদ্য সংস্থা সহ জাতিসংঘের যতগুলো সংস্থা আছে তাদের প্রত্যেকের রিপোর্টে বলছে গাজার ভেতরে যা হচ্ছে তা অবর্ণনীয়, কিন্তু বন্ধ করতে পারছে না কেউ। এবং সৌদি আরব আন্তর্জাতিক সংস্থাগুলো, আন্তর্জাতিক মোরল রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানিয়েছে যে কোনোভাবে ১৯৬৭-র সীমানা নির্ধারণ করে টু স্টেট ভিত্তিতে গাজা এবং ইসরায়েলের যুদ্ধবিরতি এবং এ অঞ্চলে শান্তি আনা হোক। যদি এই কাজটি দখলদাররা না করে, আগামীতে ওয়াইসিকে নিয়ে সৌদি আরব বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলো এখন পর্যন্ত দখলদারদের পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে সতর্ক করেছে সৌদি আরব। পাশাপাশি ইউরোপের যে দেশগুলো গাজার পক্ষে দাঁড়িয়েছে কিংবা এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করেছে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে, অথবা ফিলিস্তিনের পক্ষ সমর্থন করেছে, তাদের ধন্যবাদ জানিয়েছে সৌদি আরব। যখন সৌদি আরব এই শক্ত কথা বলছে তখন কিছুটা বিচলিত ইসরায়েল। তার কারণ, সৌদি আরব এইরকম শক্ত কথা সাম্প্রতিক সময় খুব একটা বলেনি। এবার সৌদি আরব বুঝতে পেরেছে যে ফিলিস্তিনের পর তাদের ভূখণ্ডের দিকে নজর হলো নেতানিয়াহুর। তারা গ্রেটার ইসরায়েল তৈরির যে মিশনে নেমেছে সেটি আরব রাষ্ট্রের ভূখণ্ডে বা আরব রাষ্ট্রের যে স্বাধীন সার্বভৌম সেখানে টান পড়তে পারে। তো ওয়াইসির এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা তাদের নিজ নিজ বক্তব্য তুলে ধরেছেন এবং প্রত্যেকেই ইসরায়েলকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রশ্ন হলো, এই আলোচনা, এ বক্তব্যবাজি এখানেই শেষ নাকি কোনো বড় সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত ওয়াইসি? আসছি দ্বিতীয় প্রসঙ্গে। গাজার প্রতিরোধ বাহিনী আজ ব্যাপক ধোলাই চালিয়েছে দখলদার বাহিনীর উপর। গাজার উত্তরাঞ্চলে বেত হাননে এবং খান ইউনুসের কয়েকটি পয়েন্টে ব্যাপক অ্যাটাক করেছে দখলদার বাহিনীকে টার্গেট করে প্রতিরোধ বাহিনী। বলা হয়েছে এই সময় একটি স্থানে ৫ জন এবং অপর স্থানে আরো বেশ কজন দখলদার সেনাকে ওপারে পাঠানো হয়েছে। দখলদারদের গণমাধ্যম নিজেরাই স্বীকার করেছে ৬ জন তাদের সেনা নিহত হয়েছে। বলা হচ্ছে দখলদার বাহিনীর যে ইউনিটগুলো এই মুহূর্তে গাজায় অভিযান চালাচ্ছে তাদের বেশ কয়েকটি ইউনিটের উপর গাজার প্রতিরোধ বাহিনীগুলো সম্মিলিত অ্যাটাক করেছে। এবং বলা হয়েছে যে শুধু একটি স্থানে না, তারা যেসব অঞ্চলে অ্যাটাক করছে, নিরীহ মানুষকে হত্যা করছে, সেই সব জায়গায় বাধার দেয়াল তৈরি করেছে প্রতিরোধ বাহিনী। প্রতিরোধ বলতে আপনারা শুধু আল কাসামকে না, এখানে কয়েকটা ব্রিগেড সম্মিলিত এই অ্যাটাকগুলো করছে।
এবং আরো কয়েকটি জায়গাতে তাদের সেনাবাহিনীর বহর, ট্যাঙ্ক এবং ট্রুপ ক্যারিয়ারকে টার্গেট করে অ্যাটাক করা হয়েছে। এবং আল কাসাম বা হামাসের বিবৃতি অনুযায়ী তারা যে বুধবার বা মঙ্গলবারে যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখা গেছে যে এক্সক্লুসিভ অ্যাটাকে তারা দখলদারদের কিভাবে ওপারে পাঠিয়েছে। যখন গাজার মধ্যে এরকম কঠোর প্রতিরোধ গড়ে তুলছে মুক্তিকামীরা, তখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 24 ঘন্টায় 75-এর মতো নিরীহ প্যালেস্টাইনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। যদি হিসেবে বলি 65,000-এর মতো নিহতের সংখ্যা, 1.5 লাখের মতো আহতের সংখ্যা। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক, এই গণতান্ত্রিক সভ্য পৃথিবীতে 350-এর উপর কেবল না খেয়ে মারা গেছে, ক্ষুধায় মারা গেছে। বুঝতে পেরেছেন গাজার পরিস্থিতি কি? এটা তো অফিসিয়াল হিসেব, এই হিসেবের মধ্যেও যথেষ্ট গরমিল আছে, কারণ যে সূত্রগুলো তথ্য দিচ্ছে এগুলো অফিসিয়াল সূত্র, কিন্তু আনঅফিসিয়াল সূত্র বলছে এই নিহতের সংখ্যা লাখেরও অনেক উপরে চলে গেছে। আর ক্ষুধায় মানুষ না খেয়ে মারা গেছে 350-এর উপর। একবার চিন্তা করেন, একটা মানুষ না খেয়ে মারা যায় মানে বিষয়টা এরকম না যে সকালে ভাত না খেলে দুপুরে মারা গেছে, এমন তো না। অথবা আজকে খাইনি কালকে মারা গেছে, এমন না। একটা মানুষ কতটা কষ্ট করে, কতটা নিষ্পেষিত হয়ে, কতটা নির্যাতন ভোগ করে, কতটা কষ্ট, মানে কি বলবো, ক্ষুধার যন্ত্রণা কত কঠিন, তিল তিল করে মরে যাওয়া। এটা একবার চিন্তা করবেন। মানুষ 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও মরে যায় না। তার মানে একটা মানুষের খাদ্য তার কাছে পৌঁছচ্ছে না, বা তাদেরকে খাদ্য গ্রহণ করতে দেয়া হচ্ছে না। বহু ভিডিও দেখেছি, ছোট ছোট বাচ্চারা খাদ্যের, মানে যে ত্রাণ আসছে সেখান থেকে ছোট ছোট পুটলি টাইপের, অর্থাৎ খাদ্যের ছোট ছোট প্যাকেট নিয়ে ফিরছে, তাদেরকে টার্গেট করে গুলি করে মেরে ফেলছে, তাদের গুলি করে পঙ্গু করে দিচ্ছে, পায়ে গুলি করছে, ছেলেটা খাদ্যের পুটলি নিয়ে সেখানে বসে কাঁদছে। এই দৃশ্যগুলো যদি কল্পনা করা যায়, আমি যা দেখেছি, আমরা এত সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারছি না, কি ভয়ঙ্কর দৃশ্য এটা, আসলে মানে কোনোভাবেই কল্পনা করা যায় না। পুরো পৃথিবী নীরব, কূটনৈতিক চেষ্টা তদবির চলছে, কিন্তু ইসরায়েলকে থামাবার মতো কারোর শক্তি নেই। কিং ফয়সাল যদি বেঁচে থাকতেন, হয়তো আমরা কোনো একটা কিছু দেখতে পেতাম, কিন্তু এই আরবরা তো ওই যে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবির বংশধর, এই আরব শাসকরা, এই আরবরা ব্রিটিশদের পা চেটে এখানে বসেছিল, যারা ওসমানী সালতানাত ধ্বংস করেছিল নিজেরা। জানেন তো হিস্ট্রি আপনারা, আরবরা যখন মানে ব্রিটিশদের সাথে ওসমানীদের বিরুদ্ধে বিদ্রোহ করে, কারণ ব্রিটিশরা তাদের লোভ দেখিয়েছিল শরীফ হোসেনকে, মনে আছে তাই আমি আমার লাইভে বলেছিলাম। পরবর্তী আরবরা একটি আরব রাষ্ট্র না বানিয়ে, আরবরা যাতে সম্মিলিত শক্তি হতে না পারে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে ভাগ করেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাতের অনেকগুলো রাষ্ট্রে ভাগ করেছে, অথচ এই সমস্ত রাষ্ট্রগুলো ছিল ওসমানী সালতানাতের অংশ। আজকে সেই লুভি আরবরা তাদের প্রতিবেশী ভাই, তাদের আরব ভাই আরবি কথা বলে, একই সংস্কৃতি, সব এক, ফিলিস্তিনের নির্মম মৃত্যু দেখছে। আর তারা উন্নত মানের অস্ত্র কিনে ঘরে রেখে দিয়েছে, কিচ্ছু করতে পারে না। সৌদি আরবের কাছে অনেক অস্ত্র আছে, এগুলো কিং মোহাম্মদ বিন সালমানের পেছন দিয়ে ঢুকিয়ে জায়গা মতো ব্লাস্ট করতে হবে, এরা রেখে দিয়েছে। এদেরকে কালকে যদি ইরান অ্যাটাক করে, বাপ মা বলে উঠে করে পালাবে এই আরবরা, কারণ প্রচুর পেট্রোডলার এদেরকে মুক্তি বানিয়ে রেখেছে। এরা আসলে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না, এরা তাকিয়ে থাকে বাবাদের দিকে, আমেরিকা বা পশ্চিমা বাবাদের দিকে। দর্শক, আসছি দ্বিতীয় প্রসঙ্গে। এদিকে ইয়েমেন, তারা একের পর এক চমক দেখাচ্ছে। আজও তারা ব্যাপক অ্যাটাক করেছে বেন গরিয়ানকে টার্গেট করে। যখন বেন গরিয়ানের টার্গেট করে, তখন সমস্ত কাপুরুষেরা টানেলের ভেতরে তাদের সুরঙ্গে গিয়ে আশ্রয় নেয়। একটা সাইরেন বাজে, আর তখন সব এই ভিতুর বাচ্চারা, কাপুরুষরা, হিংস্র পশুরা চলে যায় গর্তে। আজও তাই করেছে, একাধিক হিট করেছে ইয়েমেন থেকে, এবং তারা জীবন বাঁচাতে টানেলে ঢুকেছে। অনেকে বলেন যে নেতানিয়াহু নাকি উপরেই ওঠে না, ফটো সেশন করার জন্য মাঝে মাঝে ওঠেন, ম্যাক্সিমাম টাইমে তিনি মাটির নিচে অফিস করেন। কত বড় সাহসী ব্যক্তি, তার কাছে রুহানি বার্তা এসে গ্রেটার ইসরায়েলের জন্য তিনি দাবি করেছেন। দর্শক, এই ইয়েমেন থেকে এই বিপ্লবীরা সম্প্রতি একটি চমক দেখিয়েছে দখলদার দেশটিকে। চমকটি হলো,
ক্লাস্টার বোমা। তো এই ক্লাস্টার বোমা পৃথিবীর খুব অল্প কিছু দেশের কাছে আছে, আমেরিকার কাছে আছে, ইরানের কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চীনের কাছে, এরকম। তো এবার ইয়েমেনের প্রতিরোধ বাহিনী দখলদার দেশটির বিরুদ্ধে ক্লাস্টার বোমা অ্যাটাক চালিয়েছে। বলা হয় এটি মাটি থেকে ৮,০০০ কিলোমিটার উপরে উঠেছে, ৮,০০০ কিলোমিটার। তারপর এটি টার্গেটকে লক্ষ্য করে ছুটে আসে। যখন এই টার্গেটে ছুটে আসে তখন এটার যে ওয়ারহেড, মানে একটি নির্দিষ্ট ওয়ারহেড না, বহু ওয়ারহেডে ভাগ হয়ে যায়। ধরেন ২০০, ৩০০, ৪০০, ৫০০ কম বেশি থাকে। তো একটি ক্লাস্টার বোমা যখন ৮,০০০ মাইল উপরে ওঠে, সেখান থেকে শত্রুর টার্গেটে আবার নিচে নেমে আসে। তখন শত্রুর টার্গেটে এসে এই ওয়ারহেডগুলো অজস্র ওয়ারহেডে ভাগ হয়, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কয়েক কিলোমিটার জুড়ে এটা ধ্বংসলীলা চালায়। তো ইয়েমেন এবার সেই ক্লাস্টার বোমা দখলদার দেশে বিস্ফোরণ ঘটিয়েছে। এটার আরেকটি সাইড এফেক্ট আছে। যখন এটি অ্যাটাক করা হয়, সবগুলো ওয়ারহেড বিস্ফোরণ হয় না, কিছু কিছু ওয়ারহেড ভূমিতে পড়ে থাকে, বিচ্ছিন্নভাবে পড়ে থাকে। ভবিষ্যতে এগুলো মাইনের মতো, মাটিতে মাইন পুঁতে রাখে না, মাইনের মতো বিস্ফোরিত হয়। অর্থাৎ যে দেশে ক্লাস্টার বোমাগুলো বিস্ফোরণ ঘটানো হয়, হিট করা হয়, সেই দেশ একটা লং টাইম প্রসেসে বিপজ্জনক আক্রমণের মুখে পড়ে। তো এবার ইয়েমেনের এই টার্গেটের পর দখলদারদের ঘুম হারাম হয়ে গেছে। তারা টেনশনে পড়ে গেছে যে এটি ইয়েমেনের হাতে আসলো কি করে। তবে দখলদারদের গণমাধ্যমগুলো বলছে যে এটি ইরান তাদেরকে দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় ইয়েমেন যে হাইপারসনিক ব্যবহার করছে, প্যালেস্টাইন 2 থেকে শুরু করে অনেকগুলো, এবং ইন্টারেস্টিং ব্যাপারে ক্লাস্টার বোমা যখন মেরেছে দখলদার দেশটির মধ্যে, তাদের 4 থেকে 5টি লেয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি। আয়রন ড্রোম, ডেভিড ফ্লেমিং, থার্ড এবং আরো একাধিক যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে দখলদারদের, সেগুলো ফাঁকি দিয়ে এই ক্লাস্টার বোমা ঢুকে গেছে দখলদার দেশের ভেতরে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ চালিয়েছে। এরপর থেকে নেতানিয়াহুর ঘুম হারাম যে ইয়েমেনের হাতে এই ভয়ঙ্কর বোমা আসলো কি করে, কতগুলো আছে, আগামী দিনে কতগুলো মারতে পারে তারা। ইয়েমেন বলেছে যতক্ষণ আমার ফিলিস্তিনি ভাইদের উপর হামলা চলবে ততক্ষণ ইয়েমেন পাল্টা জবাব দেবে। উল্টোই দেখেন, গত এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের সানা সহ কয়েকটি জায়গায় দখলদাররা ব্যাপক অ্যাটাক করেছে, ব্যাপক অ্যাটাক করেছে, অনেক মানুষও মারা গেছে। তারপরও ইয়েমেন থেমে থাকছে না। আর দেখেন সৌদি আরব ওয়াইসি মিটিং করে শক্ত কথা বলে চুপচাপ বসে আছে। আর ইয়েমেন ছোট্ট একটি গোত্র, এটি রাষ্ট্রের কোনো বাহিনী না, তারা ফিলিস্তিনের জন্য জীবন বাজি রেখে লড়াই করছে। আসি এবার ভারত পাকিস্তান প্রসঙ্গে। একদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা চরম আকারে চলছে, এরই মধ্যে ভারত তার সীমানে থাকা সুইচ গেটগুলো, ড্যামগুলোর খুলে দিয়েছে। বলা হচ্ছে পাকিস্তানের ইতিহাসে 40 থেকে 38 বছরে এত ভয়াবহ ফ্ল্যাট দেখা যায়নি। পাকিস্তানের বিভিন্ন জোনকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থাৎ পাকিস্তান তার জন্মের 40 থেকে 38 বছরে এত ভয়াবহ বন্যা দেখেনি এবং অজস্র মানুষের প্রাণহানি হয়েছে, অজস্র হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে। একদিকে ভারত পানি বন্ধ করে ভারত পাকিস্তানকে শিক্ষা দিতে চাইছে, এবার সুইচ গেটগুলো খুলে দিয়ে পাকিস্তানকে ডুবিয়ে দিচ্ছে। পাকিস্তানের মধ্যে যে দৃশ্য চলছে অকল্পনীয়, যেটা আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না। মানুষের বাড়ি ঘর ভেসে চলে যাচ্ছে স্রোতের তাণ্ডবে, অজস্র পরিবারের সন্তান হারিয়ে গেছে, অজস্র মানুষ নিখোঁজ রয়েছে। যে ভয়াবহ পরিস্থিতি, এটা আসলে উদ্ধার কাজ দিয়ে সম্ভব নয়, কারণ তাদের যে রিমোট অঞ্চলগুলো, সেটা খাইবার পাখতুনখোয়া বলি, বালুচিস্তান বলি, আরো অনেক জায়গায়, কিন্তু এবার পানি সেই লাহোর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মানুষের হাজার হাজার হেক্টর জমির ফসল ডুবে গেছে। প্রাণহানি তো দূরের কথা, এবার পাকিস্তান খাদ্য সংকটে পড়বে। পাকিস্তানের প্রতিটি গণমাধ্যমের এখন শিরোনাম ফ্লাড। আল্লাহ পাকিস্তানকে বিপদ থেকে রক্ষা করুন, আমরা দোয়া করি। দর্শক, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস
সাম্প্রতিক চীন সফরে শি জিনপিং এর কাছে যে যুদ্ধ বিমানের প্রশংসা করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন, সেই জে-10C এবার কেনার ব্যাপারে বাংলাদেশ চীনের কাছে তার আগ্রহ প্রকাশ করেছে। বলা হচ্ছে 1 ডজন জে-10C চীনের কাছ থেকে বাংলাদেশ কিনতে চায়। এই জে-10C কম বেশি আমার দর্শকরা জানেন, আমি অনেকবারই বলেছি, সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান রাফায়েল এবং চীনের মিগ গ্রুপের যে সিরিজ যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করেছে এবং রাশিয়ান আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 কে অ্যাটাক করে ব্যাটারি ধ্বংস করেছে এবং তাদের যে ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে, তার মূল নায়ক ছিল এই জে-10C। বলা হচ্ছে পাকিস্তান 24 ঘন্টার মধ্যেই ভারতকে যে রিটালিয়েট করেছিল তার মূল অস্ত্র এই জে-10C এবং এটির মাধ্যমেই 7টি যুদ্ধ বিমান পাকিস্তানের ভারতের 7টি যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে, যে 7টি যুদ্ধ বিমানের তথ্য মার্কিন প্রশাসনের প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজেই কালকে ঘোষণা করেছে। তো সেই জে-10C ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধ শেষে ইরানও কিনেছে 40টির মতো এবং ইরানের অধিকাংশ চালান পৌঁছে গেছে। এবার বাংলাদেশ 1 ডজন জে-10C কিনতে যাচ্ছে চীনের কাছ থেকে। বলা হচ্ছে সাম্প্রতিক মাইলস্টোন স্কুলে যে ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে অজস্র মায়ের বুক খালি হয়, এটির আমাদের রাষ্ট্রীয়ভাবে জনগণ এবং প্রশাসনে কর্তাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে। বহু বিমান পাইলটরা ধ্বজভঙ্গ পাইলট মানে বিমানকে নিয়ে আকাশে উঠতে চাইছে না জীবনের হুমকির কারণে। এবং দেখলাম এই মিগ সিরিজের বেশ কিছু যুদ্ধ বিমান ভারতেও বাতিল ঘোষণা করেছে এবং গতকালকে সেই তথ্যটি পেলাম যে তারা আর এই বিমান নিয়ে আকাশে উঠবেন, এগুলো পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে ভারতের বিমান বাহিনী। তো এবার বাংলাদেশ জে-10C তারা 1 ডজন কেনার ব্যাপারে চীনের সাথে যে চুক্তিগুলো করতে যাচ্ছে, আশা করা যাচ্ছে এই চুক্তির মাধ্যমে এগুলো বাংলাদেশে দ্রুত পৌঁছে যাবে। কিন্তু প্রশ্নটা হলো ভারতকে দেবে কিনা কিনতে, কারণ 54 বছর ধরে বাংলাদেশের কাছে মাত্র 2টো সিরিজের যুদ্ধ বিমান আছে যেগুলো 90 দশকের আগে। আধুনিক যুদ্ধে মায়ানমারের সাথে বাংলাদেশ এই যুদ্ধ বিমান নিয়ে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি অনেক পাইলটদের সাথে কথা বলেছি যারা বলেছে পুরনো আমলের 2টো সিরিজ আছে। 2টো সিরিজ বলতে মানে 2টো গ্রুপের যুদ্ধ বিমান আছে যেগুলো 90 প্রজন্মের আগে। এগুলো আধুনিক যুদ্ধ বিমান নয়, এগুলো 1-2 প্রজন্মের। আর এখন পৃথিবী 6 প্রজন্মের যুদ্ধ বিমান চালায়। তো প্রশ্ন হলো ডক্টর ইউনূসকে এই মুহূর্তে ক্ষমতা থেকে সরিয়ে একটি যেনতেন সরকার চাইছে বাংলাদেশে কে? ভারত। যে জন্য বাংলাদেশের নির্বাচনের চাপ বাড়ছে এবং তারা ইউনূস মানে ভারতের কাছে মুচলেখা দিয়েই আসছে যে আমরা যদি আসি তোমরা যেভাবে বলো সেভাবে দেশ চালাও। জনগণকে বোঝাবো একটা, কিন্তু কাজ করবো আমরা, আমাদের কাজটা হবে তোমাদের ইচ্ছা অনুযায়ী। কারণ 54 বছর ধরে এই দেশে বহু সরকার এসছে, কেউ কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনেনি, কোনো যুদ্ধ জাহাজ কেনেনি। আমরা তো জানি ওপারকে অখুশি করে কেউ, এরা আসলে দেশ নিয়ে ভাবে না, এরা প্রত্যেকে চায় রাষ্ট্রীয় ক্ষমতা। কেন রাষ্ট্রীয় ক্ষমতা চায়? কারণ এরা চুরি করবে, বুঝেন নাই? এরা চুরি করবে। ধরেন নির্বাচন কেন প্রয়োজন? নির্বাচন এই কারণে প্রয়োজন, এখন যারা লুটপাট করছে লাইসেন্সবিহীন, নির্বাচন হলে লাইসেন্স সহ তারা চুরি করবে। এই তো পার্থক্য। এই দেশে যারা ক্ষমতায় বসে কোন দল চুরি করেনি বলেন তো? অজস্র টাকার মালিক হয়েছে ক্ষমতায় বসে। ক্ষমতায় বসে এরা লাইসেন্স পেয়ে যাবে, এখন তারা লাইসেন্স পাচ্ছে না। এই লাইসেন্সটার জন্য নির্বাচন দরকার। প্রশ্ন হলো ইউনূস সরকার যে চুক্তিটি করবে সেই চুক্তি সমেত আমরা কি জে-10C পাবো? বা এই মুহূর্তে ভারত বাংলাদেশের সাথে আবার সুসম্পর্ক গড়তে চাইছে যে কোনো ভাবে, যেহেতু পাকিস্তান ঘন ঘন আসা যাওয়া করছে বাংলাদেশের সাথে, আবার দুই দেশের সামরিক পর্যায়ে আসা যাওয়া চলছে, বৈঠক চলছে। এখন পাকিস্তানকে ঠিক পূর্বের মতো আবার আউট করে দিতে, বাংলাদেশের এই জিওপলিটিক্স থেকে বের করে দিতে